সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন জামাল ডেইরি ফার্ম, উদ্যোক্তা মোহাম্মদ জামাল হোসেন চিস্তি। এই ফার্মটি অবস্থিত সুইচ গেট বেড়িবাঁধ সংলগ্ন 225 হোল্ডিং নাম্বার, মোহাম্মদপুর, ঢাকা 1207। এটি একটি দোতলা ডেইরি ফার্ম। এখানে নিচতলায় এবং দ্বিতীয় তলায় গরু পালন করা হয়। তো জামাল সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে গরু পালন করতে হয় এবং নতুন যারা গরু পালনে আগ্রহী তারা কিভাবে আসতে পারে ইত্যাদি অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তাছাড়া বন্ধুরা, এই খামারটিতে 133টি গরু আছে। এখান থেকে গাবি, বকনা এবং ষাঁড় বিক্রি করা হয়। শুটিংয়ের তারিখ 12 ফেব্রুয়ারি 2019। তাহলে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলুন চলে যাচ্ছি উদ্যোক্তার সাক্ষাৎকারে। খামার জীবনের শুরুর গল্পটা আমাদের একটু বলবেন। আমার জীবনের খামার আমি একাই 85 সাল থেকে এই খামার করি। আগে যেমন গরু পালতাম আপনার মাঠে ছাইরা, এই আবানি মাঠ, ধানমন্ডি পুরো এলাকা, লালমাটিয়া, সংসদ ভবনের পুরো মাঠ, মোহাম্মদপুর বড় বড় মাঠগুলা, এবং আমাদের যে অত্র এলাকা এই কৃষি মার্কেট সিয়া মসজিদের নামায় অত্র এলাকা ছিল, নিচু জায়গা, ধানি জমি ছিল, ঘাসের জমি ছিল, তখন ছেড়ে গরু পালতাম। 90-91 পর থেকে ছাড়া আস্তে আস্তে কমে গেল। তারপরে ধরেন আমরা এই ঘরে আবদ্ধ করে এই ফার্ম সিস্টেমে এই গরু লালন পালন শুরু করি। এখন দেখতেছেন আমরা এখন যে জায়গায় আছি এটা দোতলার উপরে খামার, নিচেও গরু আছে, উপরেও আছে। এই যে ভাইয়া দোতলায় যে গরুগুলো উঠান, কিভাবে উঠান আমাদের যদি একটু। আমরা মানুষ যেভাবে ওঠে গরু এইভাবে ওঠে। আমার সিরিয়াস না, মানে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। গরু দৌড়ে উঠে যায়, আমার নামার সময় দৌড়ে নেমে যায়। হ্যাঁ হ্যাঁ, দৌড়ে নেমে। তো সিঁড়ি করে দোতলায় কি করতে চাইলে কোনো সমস্যা নেই নাকি? না, এখন মনে করেন সারা বাংলাদেশে ওই পোলট্রি ফার্মও এখন অনেক উঁচা উঁচা বিল্ডিংয়ে আছে, কয়েক তলার ভিতরে আছে। আমাদের যেহেতু ঢাকা সিটির ভিতরে খামার, জায়গা কম, এই অনুযায়ী ধরেন আমরা আগে গরু পালতাম একটা ঘরের ভিতরে মাঠে ছাইরা 20-25টা গরু, 20-30টা বাচ্চা অনেক দেখা যেত। কিন্তু এখন আমরা অল্প জায়গার ভিতরেই প্রায় 100-150 গরু পালতেছি। নিচু পালতেছি, দোতলায় পালতেছি, বাছুর রাখতেছি, ছাগলও আছে, গরু আছে। আবার মনে করেন আমাদের এখানে দুধ যারা নিতে আসে টাইম মতো সকালে আসে, 9টা পর্যন্ত থাকে, এরা নিয়ে যায়। আবার বিকালে 4টাতে শুরু হয়, 6টা পর্যন্ত এখানে এসে নিয়ে যায়। তো আপনাদের এই খামারে বর্তমানে কতগুলো গরু আছে? আমার খামারে গরু আছে এখন বর্তমানে আপনার গিয়া 133টা, নিচে আর উপরে মিলে। এর মধ্যে গাবি কয়টা আছে, বকনা বাছুর কয়টা? আমাদের অরিজিনালি গরু সব গাবি গরুর ব্যবসাটাই, গাবি গরুর বাচ্চা আছে সাথে, আর গাবি গরু। আমাদের মূলত জামাল ডেইরি ফার্ম, আমার এটা মূলত দুধের ব্যবসা। আমরা হলো দুধ প্রোডাকশন করি আর এই মার্কেটিং করি, এলাকার আশেপাশে সব লোকজন এসে এখান থেকে নিয়ে যায়। তো ভাইয়া এখান থেকে কি কোনো গরু ছোটো বিক্রি করা হয় কিনা? হ্যাঁ, আমরা প্রতি বছরই গরু বিক্রি করি এখান থেকে। ওই বাচ্চাগুলো বড় হয়, এগুলো বিক্রি করে দিই। কিছু গরু মনে করেন আমাদের রিজেক্ট হয়ে যায়, গাভিন কনসেপ্ট করে না, অথবা অনলাইন ডিফেক্ট হইতে পারে, অনেক যেগুলো সমস্যা হয়ে যায় ওগুলো আমরা বিক্রি করে দিই। আবার নতুন গরু কিনতে হয়। আবার দুধ মনে করেন সবসময় এক টাইম ঠিক থাকে না, এই জন্য আমাদের হার টাইম সব মাসে গরু কিনতে হয়, এবং প্রতি মাসে গরু কিনতে হয়, প্রতি মাসে গরু বিক্রি করতে হয়। এটা লাগবেই, ব্যবসা করলে আপনার কিনতে হবে, বেচতে হবে। আপনাদের এখান থেকে যদি কেউ ডেইরি ফার্ম করার উদ্দেশ্যে গাবি কিনতে চায়, এরকম ভালো জাতের গাবি আছে? হ্যাঁ, এই যে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো যায়। মনে করেন বগুড়ায়, পাবনায়, সিরাজগঞ্জে, এরা তো আমাদের ঢাকার থেকে বাচ্চা। বাংলাদেশের ভিতরে যদি ভালো গরু চান তো ঢাকার ভিতরেই আছে সর্বোচ্চ দুধ বেশি ভালো গরু, আমাদের থেকে এই বাচ্চাগুলো ওনারা নেয়, নিয়ে আবার এগুলোর বড় হলে বাচ্চা আবার আমাদের কাছে বিক্রি করে, গাভী হয়ে যাওয়ার টাইমেই বিক্রি করে ফেলায়। ওগুলো আবার আমরাই কিনে আনি, আমাদের দুধের দরকার, আমরা দুই বাচ্চা আবার যখন বড় হয়ে যায় কিনে নিয়ে আসি। এবং যারা নতুন নতুন খামার করে এরা আমাদের থেকে পরামর্শ করে, আমাদের থেকে কিছু বুদ্ধি টুদ্ধি নিয়ে ওনারা আবার খামার করে অনেকেই। পরিচর্যাটা তো আমার যে লোক আছে, খামার লোক আছে, ঘাস কাটার লোক আছে আলাদা, এরা ঘাস আনতেছে, এই খামার পরিষ্কার রাখা, গোসল করার এই লোক আছে আলাদা, দুধ পানানির লোক আছে, এরাই কাজ করে। রোগ বালাই হচ্ছে গিয়া আমরা ভ্যাকসিন দিই বছরে। সবচেয়ে মূলত 3টা রোগের হলেও ভ্যাকসিন দিতে হয় গরুরে। একটা হলো খুরা রোগ, অনেকে গ্রাম দেশে এটাকে বলে জরা রোগ, এটারে বছরে 3বার আমরা ভ্যাকসিন দিই।
আর একটা আছে তরকা রোগ, এটার বছরে একবার দিতে হয়। একটা আছে বাদলা রোগ, এটা বছরে 2বার দিতে হয়। এই টাইম টু টাইম ভ্যাকসিনগুলো দিলে এইসব রোগ থেকে গরু বাছুরটি আল্লাহ সুস্থ রাখে। টাইম মতো ভ্যাকসিনগুলো দিতে হয়। এই ভ্যাকসিন দিয়ে নিয়মটা কি, কয় মাস পর পর দিতে হয়? ওই যে খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে 4 মাস পর পর, আর বাদলা রোগের 6 মাসে, আর তরকা যেটা এটা বছরে একবার দিতে হয়। বছরে একবার। হ্যাঁ, এটা কি কোনো সিজন বা কোনো মাস ইয়ে করা আছে যে এই মাসে দিতে হবে? আমাদের খাতা আছে, খাতা মেনটেন আছে। আমরা মনে করেন এই বছর ধরেন ফেব্রুয়ারি মাসে দিলাম, আবার আগামী বছর ফেব্রুয়ারি দেবো। তরকারি দিতে হবে। হ্যাঁ, আর খুরা রোগের যেটা ওটা আবার 4 মাস পর পর খাতা লেখা থাকে, ওই টাইম মতো আমরা দিয়ে দিই। যেগুলো নতুন বাচ্চা হয় হ্যাঁ, সেগুলোকে প্রাথমিক চিকিৎসাটা কি দেন? যেগুলো নতুন বাচ্চা হয়, যে মার গর্ভাবস্থা থাকতেই ট্রিটমেন্ট চলে। যেমন টিকাগুলো যখন গর্ভাবস্থা দেওয়া হয় তো বাচ্চা ওটা পায়। বাচ্চা হওয়ার 1 মাস পরে বাচ্চারা টিকা দেওয়া হয়। 1 থেকে 3 মাস বয়সে খুরা রোগের টিকা দেওয়া হয়, 6 মাস হলে বাদলা রোগের দেওয়া হয়, আর 1 বছর বয়স হলে তরকা রোগের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। কিভাবে গাভীর প্রজননগুলো কিভাবে করা হয়? গাভীর প্রজননগুলো আমরা বাইরে থেকে বীজ কালেকশন করি, ওটা ডাক্তার এসে দিয়ে যায়। আবার আমাদের নিজেরও সার আছে নিচে, ওই সার দিয়ে আমরা প্রজনন করাই। ভালো জাতের সার আছে আমাদের কাছে। গাভী এখন মনে করেন একটা গাভী 1 থেকে 1.5 লাখ টাকা, আবার সর্বোচ্চ 5 লাখ টাকা দাম আছে। যে একটা গরু 2 বেলা 10 দুধের দাম 1.5 লাখ টাকা, আর যদি 15 দুধে 2 লাখ, 2 লাখ 20, 30 এরকম বিক্রি হয়। আবার মনে করেন যেটা 25 লিটার, এটা 3 লাখ টাকার মতন। আবার কোনটা 30 লিটার উপরেও আছে, এগুলো আবার 4 লাখ, 4.5 লাখ টাকা দাম আছে। ওটা হইলো ওই প্রোডাকশনের দুধের উপরে ওটা নির্ভর করে দাম। বর্তমানে নতুন কেউ যদি খামার প্রফেশনে আসতে চায় তাদের কিভাবে আসতে পারে, যদি একটু পরামর্শ দিন। তারা তো এখন আসতেছে, তো অনেক বেকার যুবক প্রশিক্ষণ নিয়ে আসতেছে। তা অনেক আছে বিদেশে কর্মসংস্থান করছে, 15 বছর 20 বছর আইসা ওনারা খামার করতেছে। ওই কিছু লোন টোনও নিতেছে, এভাবে খামার করতেছে। আর সবচেয়ে মূলত বাংলাদেশে যে খামার করার মতো লোক আছে এবং পুঁজি দেওয়ার লোক অভাব নাই আছে, কিন্তু অ্যাকচুয়ালি টিকতেছে না, খামারগুলো টিকতেছে না। কারণটা হচ্ছে গিয়া আমাদের দেশ হইলে গিয়া ওই বাইরের থেকে কিছু ডিব্বার দুধ, মানে ওই পাউডার দুধ আসে, যা 1 লিটার দুধ গোলাইলে 25 টাকা পড়ে। ওই দুধগুলো আসাতে আমাদের দেশে যারা নাকি এই দুধ প্রোডাকশন করতেছে এরা বাজারজাত করতে পারতেছে না। দেখা যায় 40 টাকা 45 টাকা গ্রামে দুধ বিক্রি হতে। আজকে মনে করেন 1 মণ গমের ভুসির দাম প্রায় 1400-1500 টাকা দাম, 40 কেজি। তাহলে খাবারের দাম যা, তাতে দুধের দাম আরও কম। এজন্য অনেক খামারি মার খেয়ে যেতেছে। যদি এই বাহিরের যে ভেজাল পচা বস্তা দুটো যদি বন্ধ থাকতো, দেশে না আসতো, তাইলে হয়তো খামাররা উন্নয়ন করতে পারতো, উন্নতি করতে পারতো, দেশ অনেক ডেভেলপ হয়ে যেতে পারে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো অনেক চেষ্টা করতেছে দেশটা আগানোর জন্য, কৃষক আগানোর জন্য, এই খামারিকে আগানোর জন্য। কিন্তু এই কিছু ভেজাল জিনিস বাংলাদেশে ঢুকিয়া, এই যে পচা দুধ বিদেশ আইনায় বেচা, এটা ভেজাল করে কিছু মানুষও আছে এটা জড়িত। এই জন্য দুধের দাম কম। দুধের দামটা যদি সঠিকভাবে থাকতো তাইলে খামারিরা লাভ হইতো, দেশে উন্নত হইতো, মাংসের কোনো অভাব হইতো না। দরকার হচ্ছে এই দেশে প্রয়োজনে বাইরে থেকে খাবার এনে করে খাওয়াও, তাহলে আমাদের দেশে উৎপাদন হোক, আমরা মাংস আমাদের বানাই আমরা বিক্রি করুন। কিন্তু অ্যাকচুয়ালি সবার লস হয়ে যেতেছে। লসে যাতে না হয় এটার দরকার, সরকারের এটাও দেখা দরকার, এবং যারা এদের সাথে জড়িত মন্ত্রণালয়ের সহ তাদের এটি মনিটরিং করা দরকার। যে 1 কেজি দুধের দাম 60 টাকা পড়ে যায় কস্টিং খরচ, যদি বাহির থেকে পচা দুধ এনে 25 টাকা লিটার, 30 টাকা লিটার, ওটা পরে তো মিষ্টির দোকান, চার দোকান, হোটেল এলারা বিভিন্ন এরা এইটা ইউজ করে। এতে অরিজিনাল দুধের দামটা এরা পাচ্ছে না। যদি এগুলো ঠিক থাকে, মার্কেটিংটা ভালো থাকে, বাংলাদেশের যে গরু পালতে জানে মানুষ, খামারিরা, বাংলাদেশের জীবনে বাহির থেকে কোনো গরুর মাংস কিনতে হবে না, দুধ তো প্রশ্নই আসে না। আমার দেশে যেটা উৎপন্ন হবে ওইটাতেই আমার দেশ আমিষ পূরণ হয়ে যাবে, এবং মানুষও সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো জিনিস খেতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার দেশে যে ওষুধ কিছু কিছু মেডিসিন কোম্পানি হয়, আগা নাই মাথা নাই, এক নতুন খামারিরা তো বোঝে না, এদেরকে এটা খাওয়াইলে দুধ বেশি হবে, এটা খাওয়াইলে মাংস মন্ড হইব, এই আবিজাবি খাওয়াইয়া দেখা গেছে আরও ধ্বংসের পথে খামারগুলা। তা আমি বলি, মানুষ না বোঝে না মানে যদি কোনো খারাপ যে ন্যাচারাল যেটা আমরা সারা জীবন করে খাওয়াই আসছি ওটাই খাওয়াবে। খের ঘাস, ডালের ছোলা, গমের ছোলা, ভুট্টার ছোলা, এগুলো হলো ন্যাচারাল গরুর জন্য খাবার। এটা খাওয়াইলে যে দুধটা হয় এটা হলো ভালো পুষ্টিমান দুধ, এটাই সবচেয়ে বেস্ট। এটা যদি খাওয়ায় আর এই খামারগুলো যদি এভাবে পরিচালনা করে, তো খামার টিকে যাবে, খামার ধ্বংস হবে না। আমরা তো খামার করে ইনশাল্লাহ আজকে 85 সাল থেকে এই পর্যন্ত আসি, আল্লাহ ভালো রাখছে। আমরা খামার করে অনেকটা আগাইছি, আমরা জায়গা কিনছি, বাড়ি করছি, ঘর করছি, এই খামার দিয়া এই গরু করছি, অনেক গরু বিক্রি করছি, অনেক কিছু করছি, আমাদেরকে আল্লাহ দিছে। তো আমরা কষ্ট করি, পরিশ্রম করি, এটার ভিতরে লাগিয়ে থাকতে হবে। আর নতুন খামার করতে হবে, এটার প্রতি লাগিয়ে থাকতে হবে। এটা থুইয়া অন্য কাজ করলে আর পারবে না। বাংলাদেশের কোনো শিল্পপতি যদি মনে করে যে আমি খামার করে লাভ করুন, তাহলে হবে না। এটার প্রতি বোধ শ্রম দিতে হয়, লেগে থাকতে হয়, এটার বুঝতে হয় এটা কি চাচ্ছে, কি খাচ্ছে, আর আমার কি দরকার,
মানুষের কি দরকার, এই জিনিসটা বুঝতে হবে, তাইলে খামার টিকবে। তো ভাইয়া নতুন যারা দুই একটি গাভী নিয়ে শুরু করতে চায় তাদের প্রফিটটা কিরকম হতে পারে বা তাদের সংসারটা চলবে কিনা? এটা বাংলাদেশ সরকার বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটি খামার একটি বাড়ি একটি খামার যে প্রকল্পটা চালু করছে, এতে যারা গ্রামের দরিদ্র লোক আছে এরা তো খাটতে পারে। কারণ আমার এখানে কর্মচারী বেতন 18,000, 20,000, 15 থেকে নিচে নাই। আর গ্রামে যার 2 বা সন্তান আছে, এই যদি নিজেরা পরিশ্রম করিয়া এই টাকাটা তাদের বেতনটা লাগতেছে না। ওরা নিজেরা পরিশ্রম করলে মাসে 30,000 টাকা থাকে। কারণটা হচ্ছে ওই একটি খামার একটি বাড়ি যে প্রকল্প, 2-4টা গরু পালে, কিছু হাঁস মুরগি পালে, এতে তারা চলে যায়। 2টা গরু যদি 20 লিটার দুধ হয়, 50 লিটার বিক্রি করলে মনে করেন 1,000 টাকা দৈনিক আইসা যায়। ওরা হলো ঘাস খাওয়ায়, প্রচুর আদের আছে, খড় খাওয়ায়, ওটা কিনতে হয় না। আর কিছু দানাদার খাদ্য হইলে হয়ে যায়। এজন্য একটি খামার যে প্রকল্পটা এটা খুব ভালো। আর এটাতেই বেশি স্বাবলম্বী আর মানুষ উন্নতি করে। কারণটা হচ্ছে ওনারা নিজেরা পরিশ্রম করে, নিজেরা খাটে। এই জন্য এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ করেছে, এটা খুব ভালো একটা উদ্যোগ করেছে। এতে গরিব যে কৃষকগুলো ছিল এরা অনেকটা আগায় গেছে। এই জন্য আমাদের দেশে ওনার মঙ্গা বলতে কোনো লোক, আগে আমার এনে রংপুরের লোক আইসে সারাদিন বই থাকতো, কাজ দেন কাজ দেন, এখন একটাও পাওয়া যায় না। কারণ আর মঙ্গা নাই, এখন সবাই পরিশ্রম করে কাম করে উদ্দেশ্যে এখন খাইতে পারে, কোনো অভাব নাই। এই জন্য অনেকটা দেশ এগিয়ে যাবে। তো আমি আশা করি সবাই যদি মন দেওয়া চেষ্টা করে তো সব জিনিসই সাফল্য হওয়া সম্ভব। আচ্ছা, তো ভাইয়া এই যে নতুন যারা প্রশিক্ষণটা নিবে, কিভাবে প্রশিক্ষণটা নিলে বেটার আপনার মতে? প্রশিক্ষণ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সাভারও আছে ঢাকার ভিতরে। ওই খামার বাড়িতে কিছু সময় এরা লোক ডাকে আর প্রশিক্ষণ দেয়। আর গ্রামের প্রত্যেকটা জেলায় উপজেলাও আছে, ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে, যেমন ডাক্তারিটা রোগ সম্বন্ধে জানতে, চিকিৎসা সম্বন্ধে কিছুটা নিজের অভিজ্ঞতা থাকলে, আর পালনটা কীভাবে পালতে হবে তাইলেই মনে করেন মোটামুটি সে এই জিনিসটা বুঝে গেলে একটা খামার করলে ওই খামারটা টিকে যাবে। আর টিকে গেলেই ওনার ভবিষ্যৎ, ওনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। আচ্ছা, ওনাকে ধৈর্যশীল কিরকম হতে হবে? খুব ধৈর্যশীল হইতে হবে। যে কোনো জিনিস সবুরই মেওয়া ফলে, এই জন্য এই জিনিসটা একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আচ্ছা ভাইয়া, তো আপনাদের এই খামারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এটা তো ঢাকা সিটির ভিতরে আমি খামার করি। আমার জন্মের পর থেকেই মনে করেন আমরা গরুর সাথে সম্পৃক্ত, গরুর বছর পালি। কিন্তু এখন আমার পরিকল্পনা যে এখানে তো বেশি গরু পালা যাবে না, হয়তো আমি 3 তলা পর্যন্ত এই গরু পালবো এখানে। তারপরে তো ক্যানিগঞ্জে আমি জায়গা দেখতেছি, ওই ধামরাই সাভারের দিকে আছে, ওদিকে একটু বড় আকারে প্রজেক্ট আকারে আমি করবো আর কি, খামার প্রজেক্ট আকারে করবো। যদি দেশটা কোনো রকম একটু উন্নয়ন হয় আর ডেভেলপ হয়ে যায়, যেমন আমি উৎপাদন করলাম, মার্কেটিং যদি আরেকজনে করে, আর রেটটা যদি আমি ঠিক পাই, তাহলে আমি বাংলাদেশে যে কোনো জায়গায় খামার করলে আমার উন্নয়ন হবে, আমার লাভ হবে। কিন্তু মার্কেটিং হতে হবে, এটা দরকার। মার্কেটিংটা হলো সবচেয়ে বেস্ট। আমি উৎপন্ন করলাম, আমি কৃষক, আমি ফলন ফলাইলাম, ফলন বেচতে পারলাম না, তাহলে তো আমি টিকবো না। আমার হলো আমি জিনিসটা যে ফলাবো ওই জায়গা লাগবে, এবং ওই জিনিসটা আমি যাতে মার্কেটিং করতে পারি, তাহলে উন্নয়ন হয়ে যাবে। আর আমার খামারও সবসময় সাকসেস থাকবে। যেমন তো আগে আসলে এমন আছে, আমি যার আমার যে পরিকল্পনা আছে বড় করে করার জন্য, ওইটাও সাকসেস হবে। আচ্ছা, তো ভাইয়া আপনাদের এই খামারের দুধগুলো কিভাবে বিক্রি করেন? আমাদের দুধগুলো আমরা যেমন সকালবেলা আমি মিষ্টির দোকানে কিছু আইসা নিয়ে যায়, আর বাকি মানুষ আইসা এখান থেকে নগদ টাকা দিয়ে নিয়ে যায়। সকালে বিকেলে ফোন করে যোগাযোগ করে, যার যার কার কতটুকু লাগবে ওই হিসাবে আমরা রেখে দিই, আবার ওনারা আইসা সামনে এসে নিয়ে যায়। ওইভাবে নিয়ে টাটকা দুধ সকাল বিকাল এটা কি সাধারণ মানুষ নিয়ে যায় না সব? গোয়াল? না, সাধারণ মানুষ। সাধারণ মানুষ। যেহেতু আমরা সিটির ভিতরে, আমাদের এখানে কাস্টমার যারা এই গাড়ি নিয়ে আসে, এরা দুধের টেলিফোন করে এবং আইসা নিয়ে যায়। এমনি কোনো গোয়ালকে দেন না নাকি? না, গোয়ালকে দিনে আমরা নিজেরই বিক্রি করি। আচ্ছা, তো আপনাদের এখানে পাইকারি দুধের রেটটা কত আর খুচরা রেট? পাইকারি রেট হচ্ছে 70 টাকা, আর খুচরা হচ্ছে 80 টাকা। তো ভাই আপনাদের বর্তমানে কতগুলো গাভী আছে? আমার গরু আছে 130টা। গাভী আছে কত? গাবি গরু সব আমার। সব 130টা গাভী? হ্যাঁ, গাবি গরু। এই দুধ আসে কিরকম? দুধ মনে করেন এখন আমার প্রায় 1200-1250 লিটারের মতন আসে। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই জিনিসটা সবারকে দেখাইবেন, আর মানুষ যাতে বুঝে আর সংশ্লিষ্টভাবে বাংলাদেশের যে দুধ গরু খামার থেকে যেন কিনে নিয়ে খায়, এই জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। এই খামারের গাভীর দাম দর নিয়ে আরেকটি প্রতিবেদন তৈরি করব। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। সেই পর্বটি হবে 181, প্রচারিত হবে 15 ফেব্রুয়ারি 2019।